ইকুয়ালস টু কিউ ইন্টু ডি, এই তো আমার ফর্মুলা ছিল, মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ডি, এই ছিল ফর্মুলা। হ্যাঁ, মিউ এর ভ্যালু দেখ কোশ্চেন এটা দিয়েছে, কত দিয়েছে, ডাইঅ্যাটমিক মলিকুল 1.2 ডি বাই, আর ডিস্টেন্স দিয়েছে কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 8। ভাই যে একটু ছবি পাঠায়, 10 টু দি পাওয়ার মাইনাস 8, ঠিক আছে। আচ্ছা দেখ মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ডি, তাহলে ভাই আমি কিউ এর ভ্যালু জানি না ভাই, জানি না। ডি এর ভ্যালু জানি, হ্যাঁ ভাই জানি, কত দিয়েছে, ওই যে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার, ওকে। আর মিউ এর ভ্যালু দিয়েছে, চল বার করা যাক। আমি একটু বার করি এখানে কিউ এর ভ্যালু কত আসছে। কিউ ইকুয়ালস টু কত হবে ভাই, মিউ বাই ডি, তাহলে মিউ এর ভ্যালু কত 1.2 ডি বাই। আচ্ছা ডি বাই আমার মানে কি বলতো, ডি বাই হচ্ছে আগের দিন লিখেছিলাম, দেখবি এইসব কোশ্চেন তোর বোর্ড এক্সামে আসে না, স্কুলের এক্সামে আসে না, এই অ্যাডামাস বলে এসছে। ডি বাই 1 ডি বাই মানে কত ছিল বলতো, দেখবি 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার, দেখবি লেখা আছে ডি বাই ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার। ওটা হচ্ছে আমার কি বলতো সিজিএস ইউনিট, তাই না। ডি বাই হচ্ছে আমার সিজিএস ইউনিট, ডি বাই সিজিএস না ইএসইউ সেন্টিমিটার, সিজিএস। তাহলে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 80 ইএসইউ সেন্টিমিটার ধরে আমি নিলাম এটাকে, ডিভাইডেড বাই এটা কত বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। তাহলে কিউ এর ভ্যালু কত আসছে বলতো 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। তাহলে চার্জ হচ্ছে আমার 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ, ওকে। চার্জ হচ্ছে কত আমার 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। এত অব্দি ক্লিয়ার। মিউ থেকে আমি বার করলাম, ঠিক আছে, মিউ থেকে আমি বার করেছি। আচ্ছা এবার একটু খাতায় লেখ কি লিখবি, লেখ আইইউপিএসসি কনভেনশন ফর স্ট্যান্ডার্ড ডাইপোল মোমেন্ট। এগুলো তোর আসে না পরীক্ষাতে, আইইউপিএসসি কনভেনশন ফর স্ট্যান্ডার্ড ডাইপোল মোমেন্ট। আগে লেখ তারপরে বলছি কি লিখলাম। লেখ ইন আ পোলার কোভ্যালেন্ট বন্ড, আইইউপিএসসি কনভেনশন ফর স্ট্যান্ডার্ড ডাইপোল মোমেন্ট বলে লিখছিস। ইন আ পোলার কোভ্যালেন্ট বন্ড, in a polar covalent bond, if the atoms have plus 1 and minus 1 charge, if the atoms have plus 1 and minus 1 charge and the bond length is 100 picometer, and the bond length is 100 picometer, then dipole moment will be 4.8 d by, then dipole moment will be 4.8 d by, ঠিক আছে। তার মানেটা কি, তার মানেটা একটু এদিকে দেখ, তার মানে কিছুই না, তোকে আইপিএস একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে পারলে কীরকম, ধর আমার কাছে আছে ভাই এরকম এক্স ওয়াই ধর আছে, তার আমি বললাম কি এক্স এর মাথায় আমার কমপ্লিট মাইনাস, ওয়াই এর মাথায় কমপ্লিট প্লাস চার্জ হয়েছে, যেটা তো আমার অ্যাকচুয়ালি পোলার কোভ্যালেন্টে হয় না, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হয়। আর যদি দেখ এদের মধ্যে ডিস্টেন্স থাকে কত 100 পিকোমিটার। আচ্ছা পিকোমিটার মানে আমার কত মিটার বলতো, পিকোমিটার মানে কত মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস, না রে ভাই 12, 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার পিকোমিটার, ঠিক আছে। তাই এই হচ্ছে ভাই আমার কনভেনশন। তাই কনভেনশন কিছু যদি ভ্যালু পুট করলে আমার এটাই আসবে, ভ্যালু পুট করলে মানে বলতে কি আমি ডিস্টেন্সের জায়গায় ভাই পিকোমিটারের ভ্যালুটা বসাবো, আর চার্জের জায়গায় -1 + 1 মানে কি 1.6 যা হয়েছে সেটা বসাবো, 10 টু দি পাওয়ার মাইনাস 9 করলাম, ঠিক আছে। ওইটা হচ্ছে আমার ব্যাপার, ক্লিয়ার। তো বেসিক্যালি দেখ আমার এখানে তখন আমার কত আসবে ভাই, মিউ এর ভ্যালু কত 4.8 ডি বাই, ক্যালকুলেশন আমার তো নেই, 4.8 ডি বাই, ঠিক আছে। বুঝেছি এত অব্দি, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝলি। তাহলে ইএসইউতে ভ্যালুটা কত চার্জ, কারণ আমি ওখানে ইএসইউতে বার করেছি, তাহলে দেখ আমি ইএসইউতে বার করে কম্পেয়ার করলে আমার ফ্র্যাকশন বেরিয়ে যাবে। ফ্র্যাকশন মানে কি ভাই, এখন যেটা আছে ভাই ডিভাইডেড, এটাই তো ফ্র্যাকশন। দেখ চল দেখা যাক, তাহলে ভাই 4.8 ডিভাইড যা আসছে, তাহলে এই চার্জটা কতটা আমি সেটাই অ্যাকচুয়ালি বার করছি। ইএসইউতে এই চার্জটা কতটা, 1 ইএসইউ না, ঠিক আছে, এটা -1 + 1। তোকে তো ভাই একটা যাতে বুঝতে সুবিধা হয় ওই জন্য বলে, এই যে আমি তুই বলি ভাই ইলেকট্রনের মাথায় মাইনাস চার্জ, ইলেকট্রন কারোর মাথায় আসলে মাইনাস চার্জ, এই যে লিখি না ভাই ও -2, মানে কি দুখানা ইলেকট্রন এসছে, তার মানে কি ওর মাথায় অরিজিনালি -2 চার্জ আছে না ভাই, ওর মাথায় তো দুখানা ইলেকট্রনের চার্জ আছে, 1.6 × 10 টু দি পাওয়ার -19 × 2। ওই -2টার জন্য একটা কম্পারেটিভ ভ্যালু, যাতে তোর বুঝতে সুবিধা হয়, ডিল করতে সুবিধা হয়। বারবার যদি অত বড় বড় ভ্যালু বলি তোর লিঙ্কদি হয়ে যাবে যে কোনো জিনিস। সিমিলারতে এখানেও একই ব্যাপার, ঠিক আছে, -1 এর ভ্যালুটা কত বা +1 এর ভ্যালুটা কত, একই ব্যাপার। কীভাবে বার করবো দেখ ভাই, এই যে কিউ বার করবো কীভাবে, মিউ বাই ডি, যেভাবে সরি কিউ কীভাবে করবো, মিউ বাই ডি, এই মাত্র করেছি দেখ ওখানে, এখানে আমি ওটাকে স্ট্যান্ডার্ড স্কেল এনে করছি। তাহলে কিউ ইকুয়ালস টু কত বলেছে দেখ, মিউ বাই ডিস্টেন্স, মিউ এর ভ্যালু কত 4.8 ডি বাই,
ডিভাই মানে কত 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। ওকে বুঝলি, বোঝা গেছে ভাই। ডিস্টেন্স কত ভাই 100 পিকোমিটার। 100 পিকোমিটারকে তুই সেন্টিমিটারে কনভার্ট করে বসা নিচে, কত হবে 100 পিকোমিটার মানে কত সেন্টিমিটার বল, 10⁻⁻। 100 পিকোমিটার মানে কত হলো, ঠিকই বলেছিস। 1 পিকোমিটার মানে কত ভাই 10⁻10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ভাই 10⁻10 সেন্টিমিটার হলো, উপর নিচে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, ওখানেও গেছিলো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে, বুঝছিস। তাহলে ভাই ভ্যালুটা কত আসছে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। এত ক্লিয়ার? 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। বুঝেছিস কি বুঝলি বলতো ভাই? এই -1 বা +1 ভ্যালু হচ্ছে মানে এটা ইএসইউতে, বোঝা গেছে। তাই ফ্র্যাকশন অফ চার্জ মানে কি, এদিকে তাকা, আমি বলতে পারি হ্যাঁ তো সবার ক্লিয়ার হয়েছে। দেখ যদি 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ চার্জ থাকতো, তাহলে আমি বলতাম বলতে কি চার্জের ভ্যালু 1। তাহলে এটা থাকলে কত হবে, সেটাই তো আমার ফ্র্যাকশন। এটা হলে আমার চার্জের ভ্যালু হতো 1, ওটা হলে কত হবে সেটাই তো আমার বার করতে বলেছে। ফ্র্যাকশন অফ চার্জ 1 হলে আমি কি বলতাম তো কমপ্লিট। 1কে তো আর কেউ কোনোদিনও ফ্র্যাকশন বলে না, 1-এর থেকে কমগুলোই আমার ফ্র্যাকশন হয় স্বাভাবিকভাবেই, বা 1-এর থেকে বেশিগুলো ফ্র্যাকশন। তাহলে চল বার করা যাক, এটা হলে আমার হতো 1, ওটা হলে কত হবে, ক্লিয়ার। তাহলে ফ্র্যাকশন অফ চার্জ কি হচ্ছে ভাই, ফ্র্যাকশন অফ চার্জ কত হচ্ছে, ইউনিটারি মেথড করছি, এটা হলে 1 হতো, ওটা হলে কত হচ্ছে, কত হবে 1.2 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 4.8 ইন্টু 10⁻10 কত হচ্ছে 12/48 মানে 1/4 মানে 0.25, ঠিক আছে 0.25, ক্লিয়ার বুঝলি। তাহলে এই হচ্ছে তার অ্যান্সার। তোকে যদি বলতো পার্সেন্টেজ অফ চার্জ 25% হতো, বুঝেছিস। ফ্র্যাকশন অফ চার্জ মানে কত হলো ভাই, এখন যেটা আছে তার জন্য কত আমি বার করলাম। না, স্কুলে যদি করায় তাহলে আসবে, না করলে আসবে না, তাহলে তো আরও ভালো। ফ্র্যাকশন অফ চার্জ কত আছে 0.25, ঠিক আছে। চল পরের কোশ্চেনটা, তার ঠিক যে পরের কোশ্চেনটা আছে কি আছে, ওই NF3 আমার করা পাঠানো আছে, NF3 NH3 পাঠানো আছে। তার ঠিক দেখ পরে আরও একটা কোশ্চেন আছে ভাই, কি আছে XY এ তোর কি বলে দিয়েছে, যেটা করলাম তার ঠিক পরের পরেরটা, পরের অর্ডের এ, দেখ পরের অর্ডের এ আছে না কিছু একটা XY বলে, আচ্ছা তো কি বলেছে কোশ্চেনে, বলেছে হচ্ছে ভাই XY এর মধ্যে মিউ অবজার্ভড এর ভ্যালু দিয়েছে, তাই না। অবজার্ভড এর ভ্যালু কত দিয়েছে বলতো, কত দিয়েছে ভ্যালুটা 1.5 ইন্টু 10⁻29 সেন্টিমিটার। এইবারে ওটা হচ্ছে দেখ ভাই ওদের কোশ্চেনের মিসপ্রিন্ট, ওটা সেন্টিমিটার না, ওটা হচ্ছে কুলম্ব, ক্যাপিটাল সি ইন্টু স্মল এম, কুলম্ব মিটার, ডাইপোল মোমেন্টের ইউনিট, ঠিক আছে কুলম্ব মিটার, ডাইপোল মোমেন্টের ইউনিট কুলম্ব মিটার। হয়েছে এটা কুলম্ব মিটার, বুঝলি। তোকে বার করতে কি বলেছে ভাই, বার করতে বলেছে হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। কি ডেটা দেওয়া আছে, আরও ডেটা দেওয়া আছে হচ্ছে তোর ডিস্টেন্স দেওয়া আছে না, কত দিয়েছে ডিস্টেন্স 150 পিকোমিটার। তাহলে ভাই আমার ডিস্টেন্স দিয়েছে ভাই 150 পিকোমিটার। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারের ফর্মুলা কি, এই যে ভাই আগের দিন তুই মুখস্থ করে এসেছিস বাড়ি থেকে, কি ফর্মুলা বল, মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100, তাই না, মিউ অবজার্ভড বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100। তাহলে অবজার্ভের ভ্যালু দেখ দেওয়া আছে কোশ্চেনে, ক্যালকুলেটরটা বার করি, কীভাবে করবো ক্যালকুলেশন, এই যে ভাই চার্জ ইন্টু ডিস্টেন্স, চার্জ ইন্টু ডিস্টেন্স মনে আছে, চার্জ ইন্টু ডিস্টেন্স বাই মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ডি, বেসিক্যালি বুঝছিস, কিউ ইন্টু ডি। ডি এর ভ্যালু কোশ্চেনে কত দিয়েছে, কত পিকোমিটার বললি 150 পিকোমিটার। পিকোমিটারকে তো পিকোমিটারে রাখলে হবে না, আমার মিটারে কনভার্ট করতে হবে, কারণ উপরেটাতে কুলম্ব মিটার মানে এসআইতে দেওয়া আছে। তাহলে আমি এটাও কেউ কনভার্ট করলাম কিসে 150 ইন্টু 10⁻12 মিটার, ঠিক আছে। চার্জের ভ্যালুটা কত হবে ভাই, আর আইপিএসসি কি বলেছিল ক্যালকুলেট করার সময় চার্জের ভ্যালু কত হয়, ওগুলোকে কমপ্লিট ধরে নিই, তো আমি কমপ্লিট ধরে নিই, কমপ্লিট মানে কত হবে, কত হবে চার্জের ভ্যালু কত, কুলম্বে কত হয় চার্জের ভ্যালু বল, কত হয় চার্জের ভ্যালু, ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব ইন্টু ডিস্টেন্স হচ্ছে আমার ওটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ভাই মিউ এর ভ্যালু, এটা কি হলো মিউ ক্যালকুলেটারের ভ্যালু, বুঝেছিস।
ভ্যালু বসাই চল, ভ্যালু বসালে কি আসছে 1.6, কাটাকুটি করবো না, দরকার নেই কাটাকুটি করার। 1.6 ইন্টু এটাকে আমি রাখলাম হচ্ছে ভাই 15, 1.6 ইন্টু 15, এটা কত হলো 10⁻⁻11, এটা হচ্ছে 10⁻⁻30 কুলম মিটার। বোঝা গেছে ভাই? কিচ্ছু আমি কাটাকুটি করিনি, 1.6 এর সাথে আমি 15 মাল্টিপ্লাই করিয়ে নি। এবার ভ্যালু বসাই এখানে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারে। মিউ অবজার্ভড ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻⁻29 কুলম মিটার, বুঝছিস? ডিভাইডেড বাই মিউ ক্যালকুলেটারের ভ্যালু কত ভাই? 1.6 ইন্টু 15 ইন্টু 10⁻⁻30 কুলম মিটার ইন্টু 100। বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। কে কে কেটে যাচ্ছে বলতো? কে কে কাটছে? এদিকে দেখ 1.5 ইন্টু 10⁻⁻29 আর 15 ইন্টু 10⁻⁻30 একই একই কেটে গেল আমার। পড়ে থাকলো কি বলতে 100/1.6, 100/1.6 মানে 1000/16, 1000/16 মানে 61 পয়েন্ট সামথিং সামথিং, 62 পয়েন্ট সামথিং সামথিং, 62.49 সামথিং, মানে 62.5, ঠিক আছে? 62.5, 62.5 ইকুয়াল টু কত হলো 62.5, বুঝলি? 62.5 বোঝা গেছে? পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার বুঝেছিস? 62.5। নেক্সট উইকে ফ্রাইডেতে আমি পরীক্ষা নেবো, ফ্রাইডে না থার্সডেতে, সিলেবাস শুধুমাত্র কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কত নাম্বার আছে? এই পেজে আর কোনো কোশ্চেন নেই, অ্যাডামাস অ্যানুয়াল শেষ। আদিত্য বারাসাত 1 জুলাই, কোনো কোশ্চেন নেই। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 কি আছে? হাইড্রোজেন বন্ডস, এক্স্যাক্টলি চল খাতায় হেডিং দে, লেখ কম্পারিজন অফ মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বিটুইন, খাতায় হেডিং দে কম্পারিজন অফ মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অফ HF and H2O, comparison of melting point boiling point of HF and H2O, HF and H2O, এটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই দুখানে এখন ব্যাপারটা সিম্পলি বোঝ, এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসে HF আর H2O এর মধ্যে। আচ্ছা দেখ, আমি তোকে জাস্ট দেখাচ্ছি H2O তে ভাই, এটা হচ্ছে আমার H2O স্ট্রাকচার, অক্সিজেনের মধ্যে দুখানা লোন পেয়ার আছে। ধর যে কন্টেনারের মধ্যে আমার ওয়াটার আছে, সেখানে আমার কি হবে, একটা ওয়াটারের সাথে আরেকটা ওয়াটারের আমার হাইড্রোজেন বন্ডিং থাকবে স্বাভাবিকভাবেই, থাকবে তো? হ্যাঁ ভাই থাকবে, না বললেও আমি বলবো থাকবে। তাহলে দেখ ভাই, এই যে আমার হাইড্রোজেন বন্ডিং, তাই না? এই যে আমার ভাই হাইড্রোজেন বন্ডিং, দেখ AHB দেখতে পাচ্ছিস, AHB আগের দিন ভোরে ভোরে শিখেছিলাম, AHB দেখা যাচ্ছে, AHB হাইড্রোজেন বন্ডিং আমার হলো। আচ্ছা চল আমি তোকে দেখাচ্ছি আরেকটা কন্টেনার যার মধ্যে আমার কি আছে ভাই, HF। ওই কন্টেনার ধর আমার শুধুমাত্র HFই আছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলি। দেখ আমার একই কেস এখানেও, এই যে সরি AHB, এই যে ভাই হাইড্রোজেন বন্ডিং, ক্লিয়ার? তুই আমাকে বল এই হাইড্রোজেন বন্ড, আচ্ছা পরে আসছি, এই পার্টে আমি পরে আসছি, একটা ওয়াটার মলিকিউল কটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে সেটা কোশ্চেন। একটা ওয়াটার মলিকিউল কটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, এটা তুই মনে রাখবি, ঠিক আছে? একটা ওয়াটার মলিকিউল আমার কটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, ভালো করে দেখ। এই লোন পেয়ার একটা করেছে ওদিকে, এই লোন পেয়ার আমার আরও একটা করবে, এই হাইড্রোজেন আমার আরও একটা করবে, এই হাইড্রোজেন আমার আর একটা করবে, বুঝলি? একটা ওয়াটার করতে পারে আমার 4খানা হাইড্রোজেন বন্ড, এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে, এটা তুই কোশ্চেনও দেখতে পাবি। একটা ওয়াটার মলিকিউল করে 4খানা আমার হাইড্রোজেন বন্ড, লিখেছিস? একটা ওয়াটার মলিকিউল করে 4খানা হাইড্রোজেন বন্ড, একটা ওয়াটার মলিকিউল করলে কটা, 4খানা হাইড্রোজেন বন্ড, মনে থাকবে? আমি কিন্তু পরের পরীক্ষাতে কোশ্চেন দেবো এগুলো। একটা ওয়াটার করে কটা, 4খানা হাইড্রোজেন বন্ড, খুব ভালো কথা। 4টে করেছে কেন, বুঝলাম 4টে কেন করেছে। এইবারে দেখ, তুই যদি ভাবিস একটা HFO আমার 4খানা করবে, আর যদি বলতো আমার HFF ফ্লুডিনের হাইব্রিডেশন কি, বল HFF ফ্লুডিনের হাইব্রিডেশন কি হবে বল? ফ্লুডিনের হাইব্রিডেশন ইন HF কত হবে?
এইচএফ এ ফ্লুরিনের হাইব্রিডেশন কত আসছে, কত আসছে হাইব্রিডেশন, মানে কি আসছে হাইব্রিডেশন, sp3 এক্স্যাক্টলি। sp3 কিভাবে করলাম ভাই, হাফ অফ ফ্লুরিনের ভ্যালেন্স হলে 5টা ইলেকট্রন, সরি 7টা, প্লাস হাইড্রোজেন আছে একখানা, হাফ অফ 7 + 1, তার মানে 4, 4 মানে আমার কি হচ্ছে sp3। তাহলে ভাই এ হচ্ছে আমার sp3, খুব ভালো কথা। sp3 তে বন্ড অ্যাঙ্গেলগুলো কত, 109 ডিগ্রি, তার মানে এই লোন পেয়ারগুলোর মধ্যে আমার অ্যাঙ্গেল কত বলতে 109, খুব ভালো কথা। ফ্লুরিনের সাইজ ভাই, ফ্লুরিনের সাইজ, ফ্লুরিন দেখ আমার কটা শেল আছে ফ্লুরিনের মধ্যে, কটা শেল আছে ফ্লুরিনের মধ্যে, কটা শেল আছে, টাইম আপ ভাই, টাইম আপ, ক্লাস 9-এ পড়েছিলি ফ্লুরিনের মধ্যে কটা শেল আছে, দুখানা শেল। তুই দেখ ফ্লুরিনের সাইজ কিন্তু বিশাল বড় কিছু একটা না, ফ্লুরিনের সাইজ দেখ অনেক ছোট, কারণ সেকেন্ড পিরিয়ডে দুখানা শেল থাকলেও, আমি তো অলরেডি পিরিয়ড টেবিলে দেখেছি, পিরিয়ড টেবিলে দেখ বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার সাইজ আস্তে আস্তে কমতে থাকে। ফ্লুরিনের কিন্তু সাইজ ভাই সাফিসিয়েন্টলি ছোট। ফ্লুরিনের সাইজ ছোট বলে বেসিক্যালি গন্ডগোলটা কোথায় জানিস তো, ফ্লুরিনের সাইজ ছোট বলে তুই পড়েছিলি ছোটবেলায় কিছু ভাই, F2 মলিকুল হাইলি রিঅ্যাক্টিভ ফ্লুরিন মলিকুল। তার কারণ কি বলতো ভাই, F2 তে আমার দুখানা ফ্লুরিন, একই সাইজ ছোট প্লাস দেখ এদের মধ্যে এতগুলো লোন পেয়ার আছে, দেখতে পাচ্ছিস F2 তে আছে হচ্ছে আমার 6খানা লোন পেয়ার। এই লোন পেয়ারগুলোর মধ্যে আমার প্রচণ্ড রিপালশন কাজ করে, এটা কিন্তু অন্য কোনো হ্যালোজেনের মধ্যে করে না, এই জন্য ফ্লুরিনের কেমিস্ট্রি একটু আলাদা। ফ্লুরিনের সাইজ ছোটো ভাই, লোন পেয়ারগুলো অনেক কাছাকাছি আছে, এই জন্য আমার কী বলতে এদের মধ্যে রিপালশন মারাত্মক রকমের বেশি, এই জন্য ফ্লুরিন আমার হাইলি রিঅ্যাক্টিভ। Cl2 তে গেলে আর এই গন্ডগোলটা নেই, কেন, কারণ ভাই Cl2 আমার সাইজ অনেক বড়, অনেক বড়। কেন বড়, কতটা বড়, আমি যদি দেখ অলরেডি অ্যাটমিক স্ট্রাকচারের শুরুর দিকে পড়েছিলাম, একটা সেলের জন্য কতটা ডিস্টেন্স হয়, দুখানা সেলে কতটা হয়, তিনখানা সেলে কত ডিস্টেন্স আমার তো পড়া আছে অ্যাটমিক স্ট্রাকচারের শুরুর দিকে, দেখবি ক্যালকুলেটও করেছিলাম। তো যাই হোক Cl এর সাইজ আমার সাফিসিয়েন্টলি এনাফ, ওই জন্য ভাই Cl2 রিঅ্যাক্টিভিটি F2 থেকে কম। তো যাই হোক দেখ ফ্লুরিনের আমার যেহেতু সাইজ ছোট, এবার এদিকে তাকা, এখানে ভাই হাইড্রোজেন এদিক থেকে একটা করবে, কিন্তু তারপরে তুই যদি ভাবিস এদিক থেকে আরও একটা করবে, এদিক থেকে আরও একটা করবে, হবে না, কেন, কারণ ফ্লুরিনের সাইজ ছোট, রিপালশনের গল্প, এ ভাই অন্য কোনো HF মলিকুলকে আর এই বরাবর আসতেই দেবে না, আসতে যদি না দেয় তার মানে এখানে কোনো বন্ড হবে না, তাহলে আমার HF এ হবে হচ্ছে দুখানা হাইড্রোজেন বন্ড, আর H2 তে কটা হবে, 4টে, এটা কিন্তু মনে রাখবি, HF এ হবে হচ্ছে 2টো, H2 তে হবে 4টে, HF এ হবে 2টো, H2 তে হবে হচ্ছে 4টে, 2-4-এর খেলা, ঠিক আছে, ক্লিয়ার, হাইড্রোজেন বন্ড মনে থাকবে, কোটায় কটা আছে, খুব ভালো কথা, মনে থাকবে। আচ্ছা এইবারে দেখ হয়ে গেছে মনে থাকা, এবারে তুই ভাব যে কন্টেনারের মধ্যে আমার H2 আছে সেই কন্টেনারের মধ্যে আমি যাই, এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড AHB, এটা হচ্ছে আমার ভাই হাইড্রোজেন বন্ড AHB, আমি AH ওদিক থেকে ঘুরিয়ে এঁকেছি, তুই আমাকে বল দেখি এই হাইড্রোজেন বন্ড না এই হাইড্রোজেন বন্ড কোনটা বেশি স্ট্রং, আগের ক্লাসে পড়েছি, কোনো একটা স্কুলেও সেম কোশ্চেন আমি দেখেছি, নিচেরটা আমার বেশি স্ট্রং, কেন, আগের দিনই পড়েছিলাম ভাই, ফ্লুরিন আমার মোর ইলেকট্রোনেগেটিভ, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, আমার টানবে বেশি, হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ বেশি ডেভেলপ হবে, এখান থেকে পাবে একটু বেশি, ওই জন্য আমার এটা হচ্ছে আমার স্ট্রং হাইড্রোজেন বন্ড, আগের ক্লাসে দেখেছিলাম। তাহলে দুখানার মধ্যে আমার হাইড্রোজেন বন্ড স্ট্রং হচ্ছে এখানে, বুঝেছিস, হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে তুই ভাব এখানে ওয়াটার মলিকুল যেখানে আছে সেখানে আমার একটা ওয়াটার মলিকুল 4খানা করে করে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে, আর এখানে আমার ভাই একটা HF 2খানা হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। তুই বলতো কোথায় আমার নেটওয়ার্কটা বেশি স্ট্রং, এখানে নেটওয়ার্ক বেশি স্ট্রং না এখানে বেশি নেটওয়ার্ক বেশি স্ট্রং, এখানে আমার নেটওয়ার্ক বেশি স্ট্রং, তার কারণ কি ভাই, হাইড্রোজেন বন্ড উইক, কিন্তু কতটা উইক, ভয়ঙ্কর এমন কিছু উইক না, এটা হাইড্রোজেন বন্ড এটাও হাইড্রোজেন বন্ড, কিন্তু এখানে তো নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ভাই বেড়ে গেছে, বুঝতে পেরেছিস, ধর এখানে প্রফিট হচ্ছিল 5%, কিন্তু ভাই 4খানা আমার সেল হলো, তার মানে 20% হয়ে গেছে। সাপোজ এখানে আমার প্রফিট হচ্ছে 8%, কিন্তু দুখানা হলো, তার মানে 16%, বুঝতে পেরেছিস, তো আমি একটা কম্পারেটিভ ভ্যালু বললাম, এখানে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড বেশি হয়ে গেছে স্বাভাবিকভাবেই, তো নেটওয়ার্ক তো এখানে এর থেকে বেশি স্ট্রং, নেটওয়ার্ক তো আমার এখানে এর থেকে বেশি স্ট্রং, ক্লিয়ার, বুঝলি, তার মানে আমার নেটওয়ার্ক যদি আমার এখানে এর থেকে বেশি স্ট্রং হয়, তার মানে কি হলো বলতো, তুই ভাব তাহলে ওয়াটারের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে না কম হবে, বেশি হবে, তার মানে ওয়াটারের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, HF এর হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু কম, বুঝলি, তাহলে আমার কার বেশি কার কম, ওয়াটারের আমার বেশি, HF এর আমার কম, এই কোশ্চেন কিন্তু তোর আসে H2 আর HF এর মধ্যে কম্প্যারিজন, বুঝতে পেরেছিস, আমি এটা রিজনটা পাঠিয়ে দেবো, তুই দেখে লিখে রাখবি, এখন তুই ব্যাপারটা বুঝবি, তোকে একটু মনে রাখতে হবে H2 তে 4খানা, HF এ হচ্ছে আমার 2খানা। আইসের স্ট্রাকচার আমাদের সিলেবাসে নেই, আইসের স্ট্রাকচার দেখবি বইয়ের মধ্যে আছে, আমি পাঠিয়ে দেবো, একবার লিঙ্ক দিয়ে রাখবি, ঠিক আছে, আইসের স্ট্রাকচার হাইড্রোজেন বন্ডিংয়ের গল্প, প্রপার স্ট্রাকচার মানে ওই sp3 অ্যাঙ্গেল করে করে আঁকা আছে, তাহলে দেখবি, কিন্তু আমাদের আসে না ওখান থেকে কোশ্চেন, ঠিক আছে, চল, এটা ছিল হচ্ছে কত কোশ্চেন নাম্বার 12, আচ্ছা 12-এ তার মানে আমার অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটা কোনটা হবে, দেখ ভাই H2O গ্রেটার দ্যান HF, অপশন নাম্বার বি, অ্যামোনিয়া ভাই এসবে আসে না, অ্যামোনিয়া ভাই ওই নর্মাল যেরকম ওরকমই চলছে, এমনই এসব পার্টিসিপেট, তাহলে H2O গ্রেটার দ্যান HF, অপশন নাম্বার হচ্ছে আমার বি, তাহলে অর্ডারটা কী হবে বলতো, লিখে রাখতে পারিস H2O গ্রেটার দ্যান HF গ্রেটার দ্যান অ্যামোনিয়া, H2O গ্রেটার দ্যান HF গ্রেটার দ্যান অ্যামোনিয়া,
H2O গ্রেটার দ্যান HF গ্রেটার দ্যান অ্যামোনিয়া। আমার মেন টার্গেট ওখানে থাকবে H2O আর HFটা। নেক্সট হচ্ছে খাতায় হেডিং দে, চল লিখবো। এই পেজেরই কোশ্চেন নাম্বার 26 এর এ, এই পেজেরই কোশ্চেন নাম্বার 26 এর এ। ছিল তো অনেক কিছুই, ডাউট থাকলে তো বলবি, আমি তো এবারে ওগুলো পেরিয়ে যাবো আস্তে আস্তে। এবার আমি সেগুলোই করবো যেগুলো আমার মনে হচ্ছে ডাউট আছে, ডাউট থাকা উচিত। তোর ডাউট থাকলে তুই মাঝখানে স্বাভাবিকভাবেই বলবি সেগুলো। 13 কি বলবো দেখ, হুইচ অ্যাঙ্গেল ইজ এসপি, তো ভাই তুই পারবি, সব আমার বলার নেই। আমি একটু অন্য টাইপেরগুলো এখন বলবো। কোশ্চেন নাম্বার 26 এর এ, খাতায় হেডিং দে, লেখ ডেসক্রাইব হাইব্রিডাইজেশন অফ PCl5। খাতায় হেডিং দিয়েছিস ডেসক্রাইব হাইব্রিডাইজেশন অফ PCl5। ডেসক্রাইব হাইব্রিডাইজেশন অফ PCl5 ব্র্যাকেটে লিখে রাখ। সিমিলার টাইপ কোশ্চেন ইন ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। সিমিলার টাইপ কোশ্চেন ইন ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার। এই ধরনের কোশ্চেন আসবে, ডেসক্রাইব হাইব্রিডাইজেশন। PCl5 এর আসবে না, অন্য মলিকুলের আসবে। কোন মলিকুল আমি তোকে দেখিয়ে দিচ্ছি এখন, জাস্ট নামটা লিখে রাখবো। সিমিলার টাইপ কোশ্চেন ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ক্লাস 12 আসবে হচ্ছে সাপোজ এই ধরনের মলিকুল। দেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে NiCl4 মাথায় -2, লিখে রাখতে পারিস স্যার এরকম মলিকুল, ক্লাস 12 গিয়ে দেখতে পাবি। এই মলিকুলের IUPAC নামও তোকে জিজ্ঞেস করবে ক্লাস 12-এ। টেট্রাক্লোরিডো নিকেলের 2 হবে, যাই হোক ওগুলো পরের গল্প। চল দেখ, এখন তোর দরকার নেই। আচ্ছা, PCl5 এর হাইব্রিডাইজেশন যে টেকনিক দেখবো, এই তুই আমি তোর জানা আছে। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত বলে ফেল, ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে চল খাতা লিখতে লিখতে যাচ্ছি, লেখ ফসফরাস ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় জানিস ভাই, তুই বলবি না? তাহলে 3s2 3p3, 3s2 3p3। চল ছবি আঁকবো, কার ছবি, এদিকে আঁক। 3s2 3p3, ফসফরাসের 3D আছে, হ্যাঁ ভাই আছে, ফাঁকা আছে, তাহলে হচ্ছে আমার 3D ভাই এর পরে আঁকলাম। ঠিক আছে, এঁকেছিস ফসফরাস, এটা হলো। আচ্ছা ফসফরাসের এটাকে আমি কি বলবো বলতো, গ্রাউন্ড স্টেট। স্বাভাবিকভাবেই গ্রাউন্ড স্টেট সম্পর্কে আমার তোর আইডিয়া আছে, গ্রাউন্ড স্টেট। চল ফসফরাস গ্রাউন্ড স্টেট আমার এটা হলো। এবার আমি কোথায় যাচ্ছি, হয়েছে গ্রাউন্ড স্টেট এটা হয়েছে। দেখ এখন আমার যদি ভাই 3খানা ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করতে হয়, আমার কোশ্চেনটা কার্ড বানাতে বলেছে PCl5। PCl5 বানাতে হলে আমাকে 5খানা ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করতে হবে। তাহলে 5খানা ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করতে গেলে দেখ ভাই এদিকে তাকা, এখানে একটা হবে ক্লোরিনের সাথে বন্ড, এখানে একটা হবে, এখানে একটা হবে, তাহলে বাকি দুটো কোথায় হবে? তার জন্য আমার কি হতো মনে আছে, কি হতো বলতো? তাহলে আমার কি হবে, কি হতো ভাই, এখানে একটা ক্লোরিনের সাথে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, বাকি দুখানা ক্লোরিনের সাথে বন্ডটা কোথায় ফর্ম হবে? তাহলে আমার কি হবে, এটা হচ্ছে আমার এক্সাইটেড স্টেটে যাবে, নর্মাল টেম্পারেচারই সাফিসিয়েন্ট। তাহলে চল খাতা লিখছি নিচে, ফসফরাস, ঠিকই বলেছিস। তাহলে ফসফরাস ইন এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেটে কি হবে, 3s থেকে একটা ইলেকট্রন আমি স্পিন চেঞ্জ করে এখানে যাবে 3D তে। এই খেলা আমি তুই দেখেছিলাম। তাহলে চল বানিয়ে দে ভাই, 3s থেকে একটা ইলেকট্রনকে পাঠা কোথায়, 3D তে পাঠাচ্ছিস। না ভাই লিখতে পারিস, কিন্তু এখন লিখবো না। তাহলে চল একটা ইলেকট্রন পাঠিয়ে দিলাম ওখানে। দেখ ভাই আমার 5 জনের ঘর ফাঁকা হয়ে গেছে, 5টা, তো একটা করে ইলেকট্রন আছে। এইবারে দেখ Cl যদি প্রত্যেকটাতে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বন্ড ফর্ম করে, তাহলে আমার কি হবে বলতো ভাই, একটা বন্ডে হবে কি বলতো S এর সাথে সামথিং ক্যারেক্টার, এখানে হবে কি বলতো P এর সাথে সামথিং, এখানে হবে D এর সাথে সামথিং। এই জিনিসটার প্রবলেমটার জন্যই তো ভাই আমি, তুই মনে আছে হাইব্রিডেশনে গেছিলাম, সব কটা মিশবে, কটা মিশবে ভাই, এই একটা S, 3টে P, একটা D, এরা সবাই মিশে যাবে স্বাভাবিকভাবে, এই জন্য তো আমার হাইব্রিডেশন এসেছিল। ঠিক আছে, তার মানে আমার কি হলো, তারপরে এবার পরেরটা লিখছি, লেখ ফসফরাস আফটার sp3। তাহলে হাইব্রিডেশনটা কি হলো ভালো করে দেখ, হাইব্রিডেশনটা কি হলো বলতো, দেখ sp3d, তাহলে ফসফরাস আফটার sp3d হাইব্রিডাইজেশন, ফসফরাস আফটার sp3d হাইব্রিডাইজেশন, ফসফরাস আফটার sp3d হাইব্রিডাইজেশন। ঠিক আছে, sp3d হাইব্রিডেশনের পরের ছবিটা কি হচ্ছে, ছবিটা আমার এরকম হচ্ছে, দেখ 1 3 1, এই 5 জন তো আমার মিশে যাবে ভাই, এই 5 জন আমার গেল মিশে, এটাই হতো আমার, এই 5 জন আমার মিশে গেল। দেখ 5 জনের আমার কি হলো বলতো, আমি কি পেলাম, 5খানা sp3d হাইব্রিডাইজড অরবিটাল পেলাম, 5খানা আমি sp3d হাইব্রিডাইজড অরবিটাল পেলাম। এই জিনিসটা কিন্তু তোকে ক্লাস 12-এ গিয়ে আবার করতে হবে। 5খানা আমি দেখ sp3d হাইব্রিডাইজড অরবিটাল পেলাম, বুঝলি? প্রত্যেকটার মধ্যে দেখ ভাই আমার সেই একটা করে ইলেকট্রন থাকবে, হ্যাঁ ভাই আছে। আর ওই 4 জন ওরা তো পার্টিসিপেট করবে, ওদেরকে আর রাখতে হবে না, ঠিক আছে, ওদের আমার এনার্জি আলাদা হবে স্বাভাবিকভাবেই, আমার পার্টিসিপেট করেছে। আমি কি পেলাম, 5খানা sp3d হাইব্রিডাইজড অরবিটাল, বুঝেছিস?
হ্যাঁ ভাই বুঝে গেছিস। এবার আমার কী হবে, এদিকে দেখ, প্রত্যেকটার মধ্যে ভাই আমার ক্লোরিনের একটা করে বন্ড হবে, এরকম ক্লোরিনের সাথে বন্ড। এই জন্য আলাদা কালির পেন আনতে বলেছিলাম। প্রত্যেকের সাথে আমার কী হচ্ছে, ক্লোরিনের একটা করে বন্ড, 5টার সাথে 5টা বন্ড। এইবারে ভালো করে দেখা, এদিকে তাকা, দেখ, এটা তোকে দেখাতে হবে। ক্লোরিনের ইলেকট্রনগুলো, ক্লোরিন তো আমার বন্ড ফর্ম করবে, তাহলে ক্লোরিনের তো ইলেকট্রন আছে, সেটাও আমি দেখাচ্ছি, সেটা আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। PCl5 এ হাইব্রিডেশন কি হলে sp3d। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারি সোদা হাইব্রিডেশন, তখন এইভাবে করবো, বুঝতে পারলি? ক্লাস 12 এই জিনিসটা আছে। গ্রাউন্ড স্টেট যদি আমার গ্রাউন্ড স্টেট হয়ে যেত, এই 11-এরই তো কোশ্চেন করছি, এই স্কুলটা তো 11-এর স্কুল। হ্যাঁ অবভিয়াসলি আসবে, ঠিক আছে চল, বুঝেছি সেটা। তাহলে আমার কী হলো sp3d কীভাবে করেছি, এই যে ভাই ভেঙে ভেঙে করলাম sp3d। এই ভেঙে ভেঙে করাটাকেই শর্টকাট আমি তুই ফর্মুলা দিয়ে করি, যেটা আমি তুই করি। দেখ তুই এখানে ফর্মুলা লাগা, দেখ ফর্মুলা লাগিয়ে আমার হাইব্রিডেশন কী আসছে বলতো, ফর্মুলা লাগা। PCl5 এ হাইব্রিডেশন কি, ফর্মুলা যদি লাগাস, জেডের ভ্যালু কত আসবে, জেডের ভ্যালু 5ই আসবে। দেখ হাফ অফ ফসফরাসের ভ্যালেন্সের থাকে 5খানা ইলেকট্রন প্লাস 5খানা ক্লোরিন, তার মানে 5 মানে দেখ sp3d এসছে। তোকে দেখাতে বললে কিন্তু এইভাবে দেখাতে হবে, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? চল, এটা ছিল কোশ্চেন নাম্বার কত নম্বর কোশ্চেন ছিল এটা? 26 এর এ। দেখ ওর সেকেন্ড কোশ্চেনটা আমি আমার তোর পাঠানো আছে, হোয়াই দ্য অ্যাক্সিয়াল বন্ডস আর লঙ্গার দেন দ্য ইকুয়েটোরিয়াল বন্ড, মনে আছে? তুই আমাকে জিজ্ঞেস করেছিলি, এটা পাঠানো আছে আমার কোশ্চেনটা। হ্যাঁ চলে যা পরের কোশ্চেন ভাই। পরের কোশ্চেন কি আছে, ডিফাইন ল্যাটিস এনথালপি, এটা আমি পাঠিয়ে দেবো। আর ল্যাটিস এনথালপি নিউমেরিক্যালস, অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের কোশ্চেন, ওগুলো থার্মোডাইনামিক্স হবে। ল্যাটিস এনথালপি নিউমেরিক্যাল, ঠিক আছে? এখন হবে না, ওটা থার্মোডাইনামিক্সের হবে। ল্যাটিস এনথালপি নিউমেরিক্যাল। নেক্সট কোশ্চেন, হাইব্রিডেশন অফ ইচ অ্যাটম, কী হবে বলে ফেল পরেরটা। সোজা কোশ্চেন, এটা না বললেও চলতো। কী হবে প্রত্যেকটার হাইব্রিডেশন? sp2 ঠিক আছে চল। ওই পেজেরই কোশ্চেন নাম্বার 32 এর এ বল। 32 এর এ কি হচ্ছে হাইব্রিডেশনের চেঞ্জ? 32 এর এ এক্স্যাক্টলি ঠিকই বলেছি, sp2 থেকে sp3। দেখ পরের কোশ্চেনটা ওই AlCl3 প্লাস Cl মাইনাস, আমার কি হলো AlCl4 মাইনাস বার করবো ভাই। প্রত্যেকটা দেখবি ঠিকই বলেছি, AlCl3 তে আমার কি হবে sp2, আর AlCl4 মাইনাস হচ্ছে আমার sp3। ও বার করলেই হয়ে যাবে, ওটা এমন কিছু কঠিন কোশ্চেন না। তারপরের কোশ্চেন পারবো ভাই, এক্সপ্লেন দ্য শেপ অফ BRF5 পারবো। বোথ ওয়াটার অ্যান্ড ডাইমিথাইল এটা পাঠানো আছে, বন্ড অ্যাঙ্গেলের কম্পারিজন, ঠিক আছে? আরে ভাই ওটা পাঠানো আছে রে, ওয়াটার অ্যান্ড ডাইমিথাইল ইথার অক্সিজেন পাঠানো আছে, ক্লাসে বোঝানোও আছে। এটা কবে পড়িয়েছিলাম বলতো? 6 আগস্ট, মঙ্গলবারের ক্লাসের শুরুতে। বার কর, খাতা বার কর, দেখ ঠিক আগের ক্লাসটার শুরুতে 3টে মলিকুলের দেখ বন্ড অ্যাঙ্গেলের কম্পেয়ার করেছিলাম। ওয়াটার ভার্সেস ডাইমিথাইল ইথার ভার্সেস মিথানল, পরপর 3খানা মলিকুলের বন্ড অ্যাঙ্গেলের কম্পারিজন। জাস্ট ঠিক আগের ক্লাসের একদম শুরুতে 3খানা মলিকুলের বন্ড অ্যাঙ্গেলের কম্পারিজন দেখতে পাচ্ছিস। ওয়াটার ভার্সেস মিথানল ভার্সেস ডাইমিথাইল ইথার, ওই কোশ্চেনটাই তোর এখানে দিয়েছে। যাই হোক, ওই কোশ্চেন আমি টাইম ওয়েস্ট করছি না। পরের কোশ্চেন, সি এর কোশ্চেনটা, কোভ্যালেন্ট বন্ডস আর ডাইরেকশনাল বন্ডস হোয়াইল আয়নিক বন্ডস আর নন ডাইরেকশনাল। চল খাতায় লেখ, হেডিং দে, লেখ। কোশ্চেন লিখছিস, হোয়াই কোভ্যালেন্ট বন্ডস আর ডাইরেকশনাল বাট আয়নিক বন্ডস আর নন ডাইরেকশনাল। Why covalent bonds are directional but ionic bonds are non-directional? ঠিক আছে, আচ্ছা দেখ এদিকে তাকা। তাহলে আমি তো বললাম ভাই আয়নিক বন্ড আমার তোর ফর্ম হয়েছে, ঠিক আছে? আয়নিক বন্ড সাপোজ NaCl। দেখ ভাই NaCl মানে কি, Na প্লাস আয়ন এর সাথে Cl মাইনাসের ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাই তো আমার ভাই NaCl, এটাই তো আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা হচ্ছে আমার ভাই NaCl, ঠিক আছে? ধাক্কা মারিস না তো, এটা হচ্ছে আমার NaCl, ঠিক আছে? এখন NaCl এ তো ভাই এরকম আমার হয় না যে একখানা Na প্লাসের সাথে একখানা Cl মাইনাসের ইন্টারাকশন, এটা তো আমার হয় না। কি হয় বল, সবার সাথে সবার ভাই এদিকে আছে ওদিকে আছে সব দিকে আছে। তার মানে বেসিক্যালি তুই ভাব, এটা তো একটা চার্জ স্ফিয়ার। আমি Na প্লাসকে এইভাবে আঁকলাম কি, এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড আমি আঁকতে যাচ্ছি, ঠিক আছে? ইলেকট্রন ক্লাউড, এটা চার্জের স্ফিয়ার। এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু কোনো ওভারল্যাপ না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কোনো ওভারল্যাপ না, দুখানা আয়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, বুঝতে পারছিস? এখানে ভাই আমার কি হয় বলতো, ওই যে তুই জানিস ভাই Na প্লাস Cl মাইনাস সব ডাইরেকশন থেকেই তো সবাইকে টেনে রেখে দিয়েছে। তাহলে এখানে ভাই পুরো সব ডাইরেকশনেই খেলা হচ্ছে, কোনো স্পেসিফিক একটা ডাইরেকশনের দরকার নেই, সব ডাইরেকশনেই তো চলছে, বুঝতে পারছিস? তাহলে আয়নিক বন্ড আমার কী হয় বলতো ভাই, আয়নের মধ্যে চার্জের ইন্টারাকশন, এটা আমার সব ডাইরেকশনে খেলা চলে, বুঝলি? কিন্তু সাপোজ আমি তোকে বললাম ভাই কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড তো তুই এতদিন ধরে পড়েছিস, সিগমা বন্ড।
সিগমা বন্ড ফর্ম করতে গেলে তুই বলতো ডাইরেকশনের দরকার আছে না নেই? সিগমা বন্ড ফর্ম করতে গেলে কি ডাইরেকশনের দরকার আছে নাকি ডাইরেকশনের দরকার নেই? ডাইরেকশনের দরকার নেই। কেন ডাইরেকশনের দরকার নেই? ধরো তোকে আমি বললাম ভাই একটা হাইড্রোজেন অ্যাটম আরেকটা হাইড্রোজেন অ্যাটমের সাথে সাপোজ আমার সিগমা বন্ড ফর্ম করলো, খুব ভালো কথা। তোর হাইড্রোজেন অ্যাটম যাচ্ছে এই ডাইরেকশনে আর ওই হাইড্রোজেন অ্যাটম চলে গেলো এই ডাইরেকশনে, ওদের মধ্যে সিগমা বন্ড ফর্ম হবে? হবে কি সিগমা বন্ড ফর্ম? এই ডাইরেকশনে গেলে হবে না। তাহলে ডাইরেকশনের কি দরকার আছে না নেই? আছে। কোন ডাইরেকশন দরকার? বুঝতেই পাচ্ছি ভাই, একে ভাই আমার নিশ্চয়ই এই ডাইরেকশনে আসতে হবে, তাহলে আমার হেড অন কলিশনটা হবে, তাহলে আমার সিগমা বন্ডটা ফর্ম হবে। তার মানে কোভ্যালেন্ট বন্ডের জন্য আমার কিন্তু ডাইরেকশন দরকার, আয়নিক বন্ডে আমার ডাইরেকশনের দরকার নেই। ওই জন্য এটা হচ্ছে আমার স্টেটমেন্ট লেখা ছিল। এবার অ্যান্সারটা লিখছি, চল লেখ অ্যান্সার লেখ। লেখ atoms bonded covalently prefer specific orientation in space prefer specific orientation in space prefer specific orientation in space prefer specific orientation in space। তার মানেটা কি? তার মানেটা ইন স্পেস মানে কি? মহাকাশ না বেসিক্যালি। এই ভাই হাইড্রোজেন আর ওই হাইড্রোজেন ভাই, এই যে কোনো অ্যাটমকে আমি তো যখন কনসিডার করি না, ওটাকে আমি কনসিডার 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে আছে ভেবে আমি তুই সব কিছু প্রসিড করি, ওটাকেই বলা হচ্ছে ভাই স্পেস, আর কিছু না। ঠিক আছে, ইন স্পেস। তাহলে কি লিখেছিস? অ্যাটমস বন্ডেড কোভ্যালেন্টলি প্রেফার স্পেসিফিক ওরিয়েন্টেশন ইন স্পেস রিলেটিভ টু ইচ আদার, রিলেটিভ টু ওয়ান অ্যানাদার। ফুল স্টপ দিয়ে লেখ। As a result, covalent molecule has definite shape. As a result, covalent molecule has definite shape and covalent bond is directional. ঠিক আছে, and covalent bond is directional. Clear? প্যারা চেঞ্জ করে লেখ। ionic bond is non-directional because ionic bond is non-directional because ionic bond is non-directional because